আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিভাবে ইতিমধ্যে তারেক রহমানের সরকারের অধীনে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটা আইসোলেটেড বিচ্ছিন্ন রাষ্ট্র হিসাবে দেখা যাচ্ছে। এবং 2024-এর জঙ্গি উত্থানের দিকে যদি আমরা তাকাই, এবং জঙ্গি উত্থানের ফলে যে ধরনের ফলাফল হওয়ার কথা, ঠিক সেই জিনিসটাই ঘটছে এখানে। অন্তত আমি ব্যক্তিগতভাবে আমি যেই বিশ্লেষণটা এখন তুলছি, যে তর্কটা তুলছি এবং যেই ফলাফল দেখছি, সেখানে আমি মোটেও অবাক নই। এটাই হওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে হলো সেইটা আপনাদের একটু দেখিয়ে দেই। তার আগে দেখুন, এই সরকারটা যেটা গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, এই সরকারের যে কোনো ধরনের আপনার একটা ছোট সিদ্ধান্তকে বাস্তবায়ন তারা করতে পারে না, সেটার একটা নমুনা দেখুন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যম আছে, যেটা আসলে শূন্য গণমাধ্যম বলা যায়। শূন্য গণমাধ্যম মানে হলো আসলে কোনো গণমাধ্যম নাই। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেই সাংবাদিক সম্মেলন, সেটা সারা বিশ্বে 50 কোটির উপরে ভিউ হয়েছে, অর্থাৎ বিশ্বের 50 কোটি বার মানুষ এটা দেখেছে। হয়তো 40 কোটি মানুষ কেউ দ্বিতীয়বার তৃতীয়বার দেখেছে। এবং শেখ হাসিনার বক্তৃতাটা বাংলা করে আমি আমার ইউটিউবে পড়ে দিয়েছিলাম। সেখানে আজ পর্যন্ত দেখা গেল যে প্রায়, আমি সর্বশেষটা দেখিনি, অলমোস্ট সেখানে 1,25,000 মতো ভিউ, অর্থাৎ শুধু বাংলাতে আমার ইউটিউব চ্যানেল থেকে ওই বক্তৃতাটা 1,25,000 বার শোনা হয়েছে। সারা বাংলাদেশের মানুষের এই যে কৌতূহলের একটা জায়গা, এটা কিন্তু বাংলাদেশের কোনো সংবাদপত্র, মিডিয়া যেগুলো বল, তারা কিন্তু এটা প্রচার করেনি। হ্যাঁ, ভয়ও করেনি, আবার করলেও যে সবার চাকরি যেত, এটাও আমার মনে হয় না, কিন্তু তারা করেনি। অর্থাৎ তারা ডিসিশন নিয়েছে যে তারা মিডিয়াগিরি করবে না, তারা যেটা মানে গণমাধ্যম যেটাকে বলে, সেটা তারা করবে না। তারা নিজস্ব তারেক রহমান এবং 2024-এর জঙ্গি উত্থানের যে অংশটা আছে সমাজে, সেই অংশটার জন্য একটা, কি বলবো, এইটাকে আপনার ইংরেজিতে বলে একটা ইনসেস্টুয়াস মিডিয়া তারা এখন গঠন করেছে। মানে এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন ইনসেস্টুয়াস মিডিয়া কনফাইনমেন্ট। অর্থাৎ 24-এর যারা জঙ্গি উত্থান করেছে, তাদের জন্য, তাদের জন্য পরিবেশিত মিডিয়া। এটা আসলে পৃথিবীতে মিডিয়ার জন্য এটা কোনোভাবে এটার কোনো মিডিয়া হিসাবে আপনি এটাকে জায়েজ করতে পারবেন না। অথচ দেখেন, তারেক রহমানের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সবচেয়ে বড় প্রোপাগান্ডিস্ট, মিথ্যা, জঘন্যতম আপনার শব্দচয়ন এবং অঙ্গভঙ্গি, বিষাক্ত শব্দচয়নে অতটা বিষাক্ত ছিল না, কিন্তু কণ্ঠ দিয়ে, দেহভঙ্গি দিয়ে বিষ ঢেলে দেওয়ার মতো একজন অপপ্রচারকারী ছিল জাহেদুর রহমান, যে এখন তারেক রহমান সরকারের ঠিক আবার ওই জায়গাটাতে সে বসেছে। সে অনেকটা আসলে মিডিয়াটা এখন কন্ট্রোল করে। যদিও তারেক রহমানের তথ্যমন্ত্রী নামে একজন আছেন, আমরা কিন্তু মিডিয়া কন্ট্রোল করতে দেখি এই জাহেদুর রহমানকে। যেই জাহেদুর রহমান শেখ হাসিনাকে দিল্লি দাসী গালি দিয়ে প্রতিদিন 2-3টা ভিডিও করতে পারতো শেখ হাসিনা সরকারের আমলে, আজকে জাহেদ যখন আবার কর্তৃত্বে বসে গেছে তথ্য মন্ত্রণালয়ের, তখন বাংলাদেশের কেউ একটা সত্য নিউজও কিন্তু, বাংলাদেশের যে এখন পলিটিক্যাল ডিভাইড আছে, যারা বাংলাদেশ দখল করে রেখেছে, তাদের উল্টো দিকে যে আরো যে 10 কোটি মানুষ আছে, তাদের নিট পূরণের জন্য কোনো সংবাদই পরিবেশন করতে সাহস পাচ্ছে না। এই অবস্থায় তারেক রহমানের যে এখন, বা বাংলাদেশের যে মিডিয়া হাউস বা মিডিয়া, বাংলাদেশের যে মিডিয়া, এটাকে আপনারা নামটা লিখে রাখেন, আমি বলে দিচ্ছি, এই মিডিয়ার নাম হলো ইনসেস্টুয়াস মিডিয়া কনফাইনমেন্ট। যা হোক, এই যখন অবস্থা, সেখানে তারেক রহমানের সরকার সম্পর্কে আসলে সব সঠিক খবর চারিদিকে কিন্তু যাবে না। আমি এখন আমার আগের কথায় ফিরে আসি, কি করে তারেক রহমান সরকার ছোট ছোট বিষয়টা সমাধান করতে পারে না। আমরা কিন্তু কি দেখছি, যে তারেক রহমান ভারত সফর করবেন কি করবেন না, এইটা হলো বিষয়। এখন তার ভারত সফরের প্রথম সমস্যা তারেক রহমানের সরকার তৈরি করেছে। সেই সমস্যাটা কি?
সেই সমস্যাটা হলো যে যদি ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠরোধ না করে, তারা দুটো কথা বলে, দুটোর মধ্যে ন্যূনতম যদি কণ্ঠরোধ না করে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অনলাইনে যেসব বক্তৃতা বিবৃতি দেন সেগুলো যদি বন্ধ না করে সম্পূর্ণরূপে, এবং তাকে যদি অতিরিক্ত হিসাব আছে তাকে যদি গ্রেপ্তার না করে, তাকে যদি একজন ফৌজদারি ক্রিমিনাল হিসাবে ট্রিট না করে, তারেক রহমান বিদেশে ভারত সফর করবেন না। এই যে উচ্চ একটা মানদণ্ড তারেক রহমানের সরকার নির্ধারণ করেছে, তারপরে তো আসলে এখন যদি ভারত সেই দাবি পূরণ না করে, তাহলে যদি তারেক রহমান ভারত যান, তাহলে তো এটা তারেক রহমানের নৈতিক পরাজয়। এই পরাজয়টা হবে কিন্তু বিশেষ করে তারেক রহমানের দলের কাছের দল থেকেও যিনি যেই অংশটাকে সমাজের সবচেয়ে বেশি পাত্তা দিয়ে চলেন, সেই অংশটা, অর্থাৎ বাংলাদেশের 1971 সালে পরাজিত জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করা শক্তিগুলোর, এবং এর সাথে আরো রয়েছে এই শক্তিগুলোর মধ্যে কিন্তু পাকিস্তানি নাস্তিক এবং সেকুলার শ্রেণীটাও রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে প্রথম কথা হলো তারেক রহমান সরকারই একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছেন, যেটা পূরণ না হলে তিনি আসলে ভারত সফরে যেতে পারেন না। আর যদি তিনি ভারত সফরে যান বা না যান, আমি মনে করি যে তিনি যেতে পারতেন। তিনি এই ধরনের স্ট্যান্ডার্ড ক্রিয়েট না করে একই দাবি মনের মধ্যে রেখে সেটা জনসমক্ষে বুঝিয়ে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে বুঝিয়েও তিনি দিল্লি সফর করতে পারতেন। কিভাবে? তাকে যেই দাওয়াতই দেয়া হোক না কেন, বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দিক বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দিক, তিনি ব্রিক্স সম্মেলনটাতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে কোনো বাইল্যাটারাল মিটিং এর আবদার না করে, কোনো বৈঠক না করে, তিনি ব্রিক্স সম্মেলনে যা যা আনুষ্ঠানিকতা সেইটা শেষ করে তিনি যদি বাংলাদেশে চলে আসতেন, তিনি কিন্তু হয়ে যেতেন। আমার ধারণা, আমার এই বক্তব্য শোনার পরে ওরা হয়তো সেই ডিসিশনটা নিতে পারে, কারণ এই ডিসিশনটা তারা মেক করতে পারছে না। আপনারা দেখবেন যে ইরানের সবচেয়ে মিলিট্যান্ট যেই প্রেসিডেন্ট ছিল আহমেদিনেজাদ, কিংবা ভেনেজুয়েলার যে মিলিট্যান্ট প্রেসিডেন্ট ছিল হুগো সাবেজ, যারা ইউএস রাষ্ট্রের সাথে অত্যন্ত শত্রুতামূলক দুই পক্ষ থেকেই ছিল, তারা কিন্তু নিউ ইয়র্কে প্রতি বছরই যেত, জাতিসংঘের সাধারণ পরিষদে তারা ভাষণ দিত, এমনকি গাদ্দাফি সাহেবও দিত। তারেক রহমান তো সেই সুযোগ গ্রহণ করতে পারতেন। এরকম শত শত উদাহরণ পৃথিবীতে পাওয়া যায়। সেটা করার মতো আসলে দূরদৃষ্টি তারেক রহমান সরকারের কারো নাই, খলিলেরও নাই, হুমায়ুন কবির, এরা তো আসলে বাচ্চা পোলাপান। এই যে হুমায়ুন কবির বা শামা কবির, এরা তো অত কিছু দেখেও নাই, মানে পৃথিবী দেখার বা কূটনীতিতে এই ধরনের আপনার কোথায় যাওয়া না যাওয়া এই জিনিসগুলো বোঝার সক্ষমতা তাদের নাই। ফরেন মিনিস্ট্রিতেও নাই। ফরেন মিনিস্ট্রি তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে ফরেন মিনিস্ট্রিটাকে আমাদের একেবারে সাকসেসিভ গভর্নমেন্টগুলা বাংলাদেশের সবাই চেয়েছে যে এটা একটা অযোগ্য অপদার্থ প্রতিষ্ঠান হোক, সেটাই হয়ে গেছে। এখন সেটা তারেক রহমান এখন সেটা থেকে আর কোনো তেমন বড় ফায়দা পাবেন না। যদিও যেসব কূটনীতিক সার্ভাইভ করে গেছে এরা সবাই কিন্তু আবার তারেক রহমান যেই ধরনের রাষ্ট্র চান, সমাজ চান, রাজনীতি করেন সেগুলোর প্রতি তারা অনুরক্ত। অর্থাৎ তারেক রহমানের জন্য একটা সাজানো ফরেন মিনিস্ট্রি তারেক রহমান পেয়েছেন, যেই ফরেন মিনিস্ট্রিটা শেখ হাসিনা তারেক রহমানের জন্য সাজিয়েছেন 16 বছর রাষ্ট্র শাসন করে। আপনি দেখেন শেখ হাসিনার সরকার 16 বছর রাষ্ট্র শাসন করে পররাষ্ট্র মন্ত্রণালয় সাজিয়েছেন, যাতে 16 বছর পরে তারেক রহমান ক্ষমতায় আসলে একটা সাজানো পররাষ্ট্র মন্ত্রণালয় পায়। একইভাবে আমরা সেনাবাহিনীতেও দেখলাম যে যেন উনি এমন ভাবে সেনাবাহিনী তৈরি করছেন যাতে সেনাবাহিনী বেইমানি করে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত আত্মঘাতী ছিল শেখ হাসিনার সরকারটা। যাই হোক, আমরা আবার ফিরে আসি এই তারেক রহমানের আপনার ছোট সিদ্ধান্ত কি, এই যে এত কথা হচ্ছে তারাই তৈরি করছেন, সরকারই তৈরি করছে যে তিনি ভারত যাবেন কি যাবেন না, বিমস্টেক সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না। কিন্তু আসলে ছোট্ট একটা ডিসিশন উনি নিতে পারছেন না। একবার বলে যাবে, একবার বলে যাবে না, নানান জল্পনা কল্পনা এর অ্যারাউন্ডে তৈরি হচ্ছে। সত্য কথা হলো এটার কোনোই দরকার ছিল না। তিনি যেটা চান, বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী 71-এ পরাজিত শক্তিকে খুশি করতে চাইলেও কিন্তু তিনি ভারত যে চলে আসতে পারতেন। সেই ক্ষেত্রে উনি অবশ্য নরেন্দ্র মোদীর সাথে যদি হ্যান্ডশেক না করতেন তাহলে জঙ্গিরা আরো বেশি খুশি হতো। কোনো রকম বাইল্যাটারাল মিটিং না করলে আরো খুশি হতো, কারণ বাইল্যাটারাল মিটিং এর শর্ত তো হলো যে শেখ হাসিনাকে একজন খুনি হিসাবে ধরে খাঁচায় ভরে বাংলাদেশে তারেক রহমানের কাছে হস্তান্তর করতে হবে। তারা তো এই স্ট্যান্ডার্ড সেট করেছেন, তাই না? এখন সেই স্ট্যান্ডার্ড তিনি না ভেঙেও কিন্তু তিনি ভারতও যেতে পারতেন। ভারতও বোধহয় সেভাবে চাচ্ছিল যে ভিজিটটা সেই রকমই হোক, কিন্তু এটা হলো না।
আমি যেই অরিজিনাল তর্কটা রেখেছিলাম যে কিভাবে তারেক রহমানের সরকার বিশ্ব অঙ্গনে একটা আইসোলেটেড সরকার হিসাবে মানে পরিণত হয়েছেন, এটা কি আপনারা বুঝতে পারেন না? তারেক রহমানের 6 মাসের সরকারে সারা পৃথিবী থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ সরকার প্রধান তারেক রহমানের দেশে আসলো না। তারেক রহমান একজন নেতা তৈরি হয়েছেন 17 বছর এক্সাইলে থেকে। আমি তারেক রহমানের দিকের মানে কথাগুলো তুলে ধরছি। তার দল 2006 সালে ক্ষমতাটা হারিয়েছে গণ আন্দোলন, আবার নির্বাচিত সরকারও ছিল। তারপরে তারা যুদ্ধ করে সংগ্রাম করে 24-এর গণ অভ্যুত্থান তাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে এই পৃথিবীর সর্বকালের সেরা জঙ্গি উত্থানের মাধ্যমে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার একটা সুবিধা সৃষ্টি হয়। আবার তারেক রহমান যেই ইলেকশনটা করেছেন, যে ইলেকশনে তারেক রহমান জিতেছেন, আপনারা দেখবেন তারেক রহমানের 2 লোক এইটাকে, এবং সবাই এটাই তাদের বক্তব্য হওয়া উচিত। আশিক চিনেছেন তো, মানে বাংলাদেশের না সারা বিশ্বের বাটপারদের মধ্যে যদি আপনার প্রথম হয় ইউনুস, দ্বিতীয় বাটপার কিন্তু হয়ে যায় আশিক। আমি কিন্তু খলিল সাহেবকে বাটপার বলবো না, খলিল সাহেবকে বলবো অত্যন্ত লোভী একজন মানুষ। সব সময় ক্ষমতা চেয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, কিন্তু সেটা এনজয় করতে পারছেন না। আশিক কিন্তু রয়ে গেছে। এই আশিক নির্বাচনে সে একটা জায়গায় আঙ্গুলে তার দাগ দেখাচ্ছিল যে 3 মাস পরেও তার আঙ্গুলে দাগ রয়ে গেছে এই ইলেকশন। হুমায়ুন কবিরও ইলেকশনের কথা বলে যে এই ইলেকশন তাদেরকে লেজিটিমেসি দিয়েছে। বাস্তবে হলো সেই ইলেকশনটা বাংলাদেশের 24-এর জঙ্গি কোয়ালিশনের সমর্থকদের মধ্যে ইলেকশনটা হয়েছে। যা হোক, এই যে তারা তাদের দৃষ্টিতে যে ইলেকশন, একজন ইলেকশন করে একটা তরুণ নেতা 17 বছর এক্সাইলে ছিলেন, অনেক পৃথিবীর অনেকের কিন্তু তার দিকে দৃষ্টি নিবদ্ধ করবে না, অন্তত দেখার জন্য তো 2-1 জন আসার কথা। দেখেন সারা পৃথিবী থেকে কোনো সরকার প্রধান আসলো না। এমনকি এই জায়গায় ইউনুসও ব্যাটার করেছে। ইউনুস তো দীর্ঘমেয়াদে বাংলাদেশটাকে গলাধকরণের জন্য ঢুকেছিল, সে কিন্তু এসে 2 জনকে নিয়ে এসেছিল। আপনাদের মনে আছে? ইউনুস একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, সে কিন্তু আনোয়ার ইব্রাহিমকে নিয়ে এসেছিল পার্সোনাল কানেকশনের জোরে। আনোয়ার ইব্রাহিম শুধু ইউনুসের কাছেই আসেনি, তারেক রহমানকেও একটা ফুটপ্রিন্ট দিয়েছে। কারণ তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন চীনে যাওয়ার জন্য। এখন এই বন্ধু, জাদু জানা বন্ধু, অর্থাৎ তারেক রহমান জাদু জানেন, এই জাদুর জন্য কি তার আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কি তারেক রহমানের মান রক্ষা করবেন? ইউনুস চালাকি করে আরেক বাটপার পূর্ব তিমুরের এক বিদেশি নেতা সে তাকে নিয়ে এসেছিল। আপনারা কি খেয়াল করেছেন? রামোস হোর্তা খুব সম্ভবত ওই বেটার নাম। বাংলাদেশের সাথে যে দেশের কোনো ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নাই, বাংলাদেশ এখানে 2 আনা জিনিস বিক্রি করবে না, সেই দেশ এখান থেকে 2 আনা জিনিস কিনবে না। তা পূর্ব তিমুরের লোক সংখ্যাও খুব কম, একেবারে ইনসিগনিফিকেন্ট একটা দেশকে নিয়ে এসে ওই বেটা আবার নোবেল পেয়েছিল। ইউনুসের মতো বাটপাড়ির নোবেলগুলো এরা সবাই পায়। ইউনুসও 2টা সরকার প্রধানকে কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছিল প্রথম দিকেই, মানে ইউনুসের প্রথম দিকেই। তারেক রহমান এখন পর্যন্ত সেটাও কিন্তু করতে পারেনি। আমি তো বলবো তারেক রহমানের এখনই উচিত ডান্ডা নিয়ে ফরেন মিনিস্ট্রিতে ঢুকা, খলিল, তারপরে হুমায়ুন কবির, এবং আমি মনে শামা উবায়েদকে তো উনি অ্যাপ্রেন্টিস হিসাবে রেখেছেন, এইগুলা আবার ফরেন সেক্রেটারি যারা আছে তাদেরকে ধমক দেয়া যে 6 মাস হয়ে গেল, কেন বাংলাদেশে একজন সরকার প্রধান আসলো না? সরকার প্রধান তো আসবে না। সরকার প্রধানগুলো যখন এরকম আসার কথা, যদি তারেক রহমান কাউকে দাওয়াতও দেয়, তখন তাদের ফরেন সেক্রেটারিরা বা পররাষ্ট্রমন্ত্রীরা কি ব্রিফিং দিবে? ব্রিফিং দিবে যে এখানে একটা জঙ্গি উত্থান হয়েছিল, তারপরে তারা ব্রিফিং দিবে যে সেখানে একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে বাংলাদেশের কমপক্ষে অর্ধেক সমাজ যোগদান করেনি। তারপর কি ব্রিফিং দিবে? যে 2024 পর ক্রমাগতভাবে সেখানে জঙ্গিদের প্রাধান্য দেখা গেছে রাস্তাঘাটে সব জায়গায়। 2024 থেকে সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে। সেখানে হিন্দুদের পুড়িয়ে মারা হয়েছে, সেখানে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, সেখানে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে খুন করা হয়েছে, গৃহহারা করা হয়েছে, হ্যাঁ, লক্ষ লক্ষ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিবৃতিগুলো দিবে না? মানে যদি কোনো প্রধানমন্ত্রীকে তারেক রহমান আসতে বলে, এইগুলো তো তারা ব্রিফ করবে। ব্রিফ করার পর তখন দেখা যাবে যে তাহলে আমি যে ওইখানে যাব, কি স্বার্থটা আমার কি?
বলবে প্রধানমন্ত্রী আমরা গেলে ওইখানে 1 বছরে আমরা $2 বিলিয়ন করে বাণিজ্য করতে পারবো। তখন ওই প্রধানমন্ত্রী হয়তো বলবে যে ঠিক আছে, যা হয়েছে সেটা ভুলে যাও, বাণিজ্য যেহেতু করতে পারবো চলো যাই। এখন তারেক রহমান সরকারের কি এই সক্ষমতা আছে কাউকে $2 বিলিয়ন বাণিজ্য দেয়া? নাই। আমি কিন্তু চীন, ভারত, আমি যদিও মনে করি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবে না, চীনেরও করবে না, মার্কিন যুক্তরাষ্ট্রেরও করবে না, তাদের মন্ত্রীরা করতে পারে। আমি চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া সুপার পাওয়ার গুলাকে বাদ দিয়ে এই কথা বলছি। সুপার পাওয়াররা আসে তাদের স্বার্থে, তারা কখনো আপনার মানে অন্যরকম কোনো এখানে ব্যাপার নাই। কিন্তু এর বাইরে তারেক রহমান যদি কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে যদি এই যে 6 মাসে তার দেশ ভ্রমণ করতে আসলো না, একটা ছোটখাটো দেশ থেকেও আসলো না, এইটা কিন্তু তারেক রহমানের আইসোলেশনের আপনার প্রথম প্রমাণ যে উনি অলরেডি কিন্তু একঘরে হয়ে গেছেন। আপনারা যদি 2024-এ শেখ হাসিনা সরকারের সাথে এটাকে তুলনা করেন, শেখ হাসিনা সরকারকে তো সাইবার সন্ত্রাসীরা, তারেক রহমানরা নানান ভাবে কিন্তু ওই যে ইলেকশন, আমি দামি নির্বাচন, এইভাবে সারা পৃথিবীতে কিন্তু কলঙ্কিত করেছে না। আবার শেখ হাসিনা সরকার কিন্তু ওগুলা কোনোভাবেই কিন্তু আপনার মোকাবেলা করতে পারে নাই ওই 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 অপপ্রচারগুলা। তারপরেও দেখেন ওই অল্প কয় মাসের মধ্যে, শেখ হাসিনা তো জানুয়ারিতে ক্ষমতা আসলেন 2024-এ, অল্প কয়েক মাসের মধ্যে কিন্তু সেখানে ভুটানের রাজা এসেছিলেন এবং কাতারের আমির। ভুটানের রাজা হয়তো নেবর্লি রাষ্ট্র হিসাবে বন্ধুত্বের খাতিরে এসে, আপনি কাতারের আমিরের কথা চিন্তা করেন, কাতারের আমির কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছিল। আপনারা বুঝতে পারছেন পার্থক্যটা। আর শেখ হাসিনা তো অনেকগুলা দেশে গিয়েছিল ওই সময়, উনি অনেক দেশে গিয়েছিল সেই সময়। আপনি থাইল্যান্ডে গিয়েছিলেন, জার্মানিতে গিয়েছিলেন, ইন্ডিয়া, চীন তো আছেই সাথে। আর উনি ওনার স্পেনও যাওয়ার কথা ছিল, কারণ স্পেনের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সম্মান করেন। পেদ্রো সানচেজ যার নাম, আমি দেখেছি কিভাবে তিনি শেখ হাসিনাকে সম্মান করেন। আমরা দেখেছিলাম না একবার যে আপনার যুক্তরাজ্যের একজন প্রধানমন্ত্রী, ওনার নামটা কি ছিল, সুনাক, তিনি কিভাবে প্রধানমন্ত্রীর সাথে একেবারে মা ছেলের মতো কথা বলেছেন। আপনারা দেখেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট কিভাবে শেখ হাসিনার সাথে কি সুন্দর কেমিস্ট্রি, দুইজন বিশ্ব নেতা, এগুলা দেখেছেন না আপনারা। এখন বাংলাদেশে তারেক রহমানের সরকার আসার পর কি এগুলা দেখছেন? আবার তারেক রহমানও কিন্তু বিশ্বের কোনো দিকে যাচ্ছেন না। হয়তো আমরা শুনছি যে উনি সৌদি আরব যাবেন, জাপান যাবেন, বাইরের দিকে যাওয়া খুবই সহজ। যতক্ষণ তারেক রহমানকে কোনো সরকার প্রধান ভিজিট না করছে ততক্ষণ আপনার কিন্তু এই জিনিসটা ধরে রাখতে হবে যে তারেক রহমানের সরকার, তিনি যে 2024-এ বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়ে গেছে সেই স্মৃতি চিহ্নটা বয়ে বেড়াচ্ছে, এটারই কিন্তু মূল কারণ হলো যে তারেক রহমানের সরকার প্রধান হয়ে রাষ্ট্রে বসার পর সেই দেশে কোনো বিদেশি গুরুত্বপূর্ণ মেহমান কিন্তু সেই দেশ সফর করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান তারেক রহমান ভিজিট করার মধ্যে আমরা দেখেছি যে এসে সার্জিও গর, যিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন রাষ্ট্রদূতের প্রেসিডেন্টের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, বলতে পারেন যে একজন মন্ত্রী বা এটা কিছু। কিন্তু সার্জিও গরের ঢাকা সফরটা কি খলিল সাহেবের জন্য সুখকর হয়েছে? যদি সুখকর হতো, খলিল সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখতেন সাংবাদিকদের সাথে একরকম। সুখকর না হওয়াতে আপনারা দেখেছেন যে এক উন্মত্ত খলিল, মানে কি পানিশমেন্টটা সে পাচ্ছে। আমার তো মনে হয় খলিল সাহেব তো এখন নিউ ইয়র্কে চলে যাবেন, ওইটা তো খুবই আরামের জায়গা, ওখানে বসে বসে বলবেন যে এখন বক্তব্য রাখবেন অমুক দেশের মান্যবর প্রেসিডেন্ট, এটা বলে খালাস, এখানে আর কোনো কাম নাই, যা যা সেক্রেটারিয়াল কাজ আছে ওগুলা অন্যরা করে দিবেন, একটা নির্ভর চাকরি। আমার ধারণা খলিলের যদি এই চাকরিটা 5 বছরের হতো, খলিল কিন্তু আর ফিরে আসতো না, কিন্তু চাকরিটা যেহেতু 1 বছরের, খলিল হয়তো ফিরে আসবে। আর তারেক রহমান সরকার কিন্তু এই যে ইয়েতে গিয়েও কিন্তু তার এই আইসোলেশন গুছাতে পারতেন, এখনো যেতে পারেন। আমার এই বক্তব্য শোনার পরে যদি ওনার মন্ত্রীরা অ্যাকর্ডিংলি সাজেশন দেয় সেটা হয়তো উনি যাবেন। এই যে ব্রিক্সের ওইখানে তো অনেকের সাথে দেখা করার সুযোগ আছে, কিন্তু এই ধরনের জায়গায় তারেক রহমান গেলে কি সেই ধরনের পার্সোনালিটি কি তার আছে, সেই ফ্লেয়ার কি আছে, যেটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখতাম। শেখ হাসিনা যদি এই ধরনের কোনো মঞ্চে যেতেন, তার এত যোগ্যতা ছিল যে অন্যরা এসে তার সাথে কথা বলতো এবং তিনিও কিন্তু অন্যদের অ্যাপ্রোচ করতে পারতেন, সে সাহস ছিল। কিন্তু তারেক রহমানের কাছ থেকে কি বিএনপি বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেটা আশা করতে পারে? উনি তো আমার মতো, একেবারে আমার মতো তারেক রহমান, অর্থাৎ খুব শাই, একেবারে লাজুক থাকেন উনি এই ধরনের জায়গায়।
যেটা আসলে ওই ধরনের মানে বড় কোনো অর্জন ওনার না থাকলে কেউ কিন্তু ওনার সাথে কথা বলবে না। তখন খলিল সাহেবকে আর ও তো একটু শেমলেস আছে, ওই যে কি বলে হুমায়ুন, ওরা হয়তো কাউকে হাতে পায়ে ধরে এই যে আমাদের প্রধানমন্ত্রী একটু কথা বলো তবুও একটু কথা বলা হতো। ওই জায়গায় উনি হয়তো একটু ওনার চেহারা দেখাতে পারতেন, যেটা ওনার জন্য ভালো হতো। অর্থাৎ ওনাকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় দীর্ঘকাল, বিশেষ করে জঙ্গি শ্রেণীটা, তাদের কাছে উনি কিন্তু একটা দেখাতে পারতেন যে আমি ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছি, আমি পুতিন সাহেবের সাথে হাত মিলিয়েছি। এগুলো করলে একটা হতো না? এখন এটা করার জন্য উনি ব্রিক সম্মেলনে গিয়ে কিন্তু এটা করতে পারতেন, কিন্তু সেই ব্যাপারে দেখা যাক। বুদ্ধি দিয়ে দিলাম, কোটি টাকার না, এটা কোটি মানে $10 বিলিয়ন একটা পরামর্শ তারেক রহমান সাহেবকে দিলাম। এখন তিনি সেই পরামর্শ রাখেন কিনা, এবং সেখানে গেলে অবশ্যই খলিল সাহেব এবং হুমায়ুন কবিরকে খুবই তৎপর থাকতে হবে, যাতে তারেক রহমান অন্তত বিভিন্ন জনের সাথে ছবি তুলতে পারেন, যেটা 24-এর জঙ্গিদের ভালো লাগবে দেখতে। দুঃখিত বন্ধুরা, আজকে যা বলতে চেয়েছিলাম কথা বলতে পেরেছি মনে হয়। আপনারা বুঝতে পারছেন যে আসলে তারেক রহমানের সরকার ইতিমধ্যে আইসোলেটেড হয়ে আছেন। আর হ্যাঁ, এই যে যিনি বিদ্যুতের কমেন্টটা করেছেন, ওনাকে অত্যন্ত ধন্যবাদ, খায়রুল ইসলাম। ওই জায়গাটাই আসলে কথাটা আমার বলার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। এই যে দেখেন, তারেক রহমানরা যে ধরনের রাষ্ট্র চালাতে চায়, যে একটা মনোলিথিক রাষ্ট্র, ধর্মীয় জঙ্গিবাদীদের খুশি করে চালানো একটা রাষ্ট্র, সেইভাবে পররাষ্ট্রনীতি সাজানো, এই সব জায়গায় কি আসলে সাফার করে জানেন? এই সব জায়গায় সাফার করে মূলত দেশটা দেখেন দরিদ্র হয়ে গেছে। এখানে কত ধরনের সমস্যা, এখন ইলেকট্রিসিটি নাই, শিল্প কলকারখানা বন্ধ, উৎপাদন বন্ধ, এখানে আর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নাই। মানুষ দরিদ্র হয়ে গেছে, পৃথিবী তাকে ডাকে না, সে পৃথিবীর বাইরে যেতে পারে না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছি। এবং সাথে সাথে যেটা হচ্ছে, এই দেশে তো কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আমি একটা বেঞ্চমার্ক দিয়েছি, যতদিন জঙ্গি ফুয়াদ ঢাকা শহরে সিনা উঁচু করে ঘুরে বেড়াবে, ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আমি কিন্তু অন্য কিছু বলিনি, সবার জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের বোঝার জন্য একটা বেঞ্চমার্ক দিয়েছি। যতদিন জঙ্গি ফুয়াদ আর জঙ্গি শাহরিয়ার ঢাকা শহরে সিনা উঁচু করে ঘুরে বেড়াবে, ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আমার সাথে তর্ক করলে করতে পারেন, আসে কিনা দেখেন। ততদিন আশিক তার বেতন তুলে যাবে, বিদেশে এসে অফিস খুলবে, এমনিতে তো দরিদ্র বাংলাদেশের আরো দরিদ্র করে এরা ছেড়ে দিবে। বন্ধুরা, এই ছিল আমার বক্তব্য। এখন দেখি আপনাদের 2-1টা কমেন্ট পড়ে এই লাইভটা শেষ করে দিব। আপনারা যারা সাথে থাকেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনারা থাকেন, আমাদের উদ্দেশ্য কিন্তু অত্যন্ত ক্লিয়ার। আমরা বাংলাদেশটাকে, এই যে একটা ঘৃণার বাংলাদেশ তারেক রহমানরা সৃষ্টি করেছেন, সেই ঘৃণার বাংলাদেশ থেকে আমরা কিন্তু প্রীতির ভালো বাংলাদেশ তৈরি করতে চাই। যে সাম্প্রদায়িক ঘৃণা তারা তৈরি করেছেন, সেখান থেকে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। মুক্তিযুদ্ধ বিরোধীদের পরাজিত করে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠন করতে চাই, যার নেতৃত্ব দিবেন বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক, বিশ্বের মধ্যে সবচেয়ে দক্ষ রাষ্ট্রনায়ক। আপনি তার দক্ষতাকে, প্রেসিডেন্ট ট্রাম্পের তো কোনোই দক্ষতা নেই আমরা দেখতে পাচ্ছি, বা বিশ্বের আরো যা এরকম দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন আরেকজন, শেখ হাসিনারই গুণমুগ্ধ অ্যাঞ্জেলা মেরকেল। দেখেন, তিনিও কিন্তু একজন নারী। সেই রকম একটা দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতে রাষ্ট্র হস্তান্তর করা পর্যন্ত আমার এই লাইভগুলো চলবে। আমি দিনে 2 থেকে 3 বার, হিসাব করেছি দিনে 3 বার আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো। বক্তব্যের কন্টেন্ট গুলাও আমি ওইভাবেই চুজ করি, যেটা আসলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে। আমার অনুষ্ঠানের নামও শেখ হাসিনার জন্য। ফলে শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, তৃণমূলের কর্মীরা, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আমার বক্তব্যগুলো সব জায়গায় শেয়ার করবেন, গ্রামে গঞ্জে এই বক্তব্যগুলো পৌঁছে দিবেন। এটা শেখ হাসিনাকে ভালোবেসে বক্তব্য রাখা, শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য বক্তব্য রাখা, কিন্তু বিএনপির প্রতি কোনো ধরনের ঘৃণা প্রচার আমি করব না। বিএনপির প্রতি আমার শুভেচ্ছা, শুভাশিস, তারেক রহমানের প্রতি আমার শুভেচ্ছা থাকে। আমি চাই যে তিনি আমাদের সাথে সামিল হন। আমরা যা পরবর্তীতে যে বাংলাদেশটা আমরা গ্রহণ করতে যাচ্ছি, সেখানে একটা দ্বিদলীয় ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আজকে দেখেন, তারেক রহমান অত্যন্ত ঘৃণিত একটা ব্যক্তিকে তার প্রচারণার কাজে লাগাচ্ছেন, জঙ্গি জাহেদ। সেই জায়গায় তো তিনি একটা ভালো ছেলেকে কাজটা দিতে পারতেন, যে ঘৃণা প্রচার না করে প্রীতি প্রচার করবে। আমি তো তারেক রহমান সাহেবকে কি বলুন তো, বিএনপির বন্ধুরা কেউ যদি আমাকে শুনে থাকেন, গালি না দিয়ে এটা চিন্তা করেন তো, আমি কি তারেক রহমানের ভালো চাই না? আমি তো সবসময় বলি যে আমি আন্তরিকভাবে ভালো চাই।
কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা। এবং তারেক রহমান যদি আমার কথা শুনেন তাহলে বাংলাদেশে একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম হবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। তারেক রহমান যদি আমার কথা না শুনেন, সেই দ্বিদলীয় ব্যবস্থা আমাদেরকে যেতে হবে, তখন সেখানে কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে আসবে জাতীয় পার্টি। ইতিমধ্যে জাতীয় পার্টির নেতারা, বিশেষ করে জিএম কাদের সাহেব প্রমাণ করেছেন যে অবশ্য তার বয়স হয়ে গেছে, তিনি একজন সত্যিকার অর্থে শেখ হাসিনার পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্য ব্যক্তি যদি আমি এই মুহূর্তে দেখে থাকি, সেটা কিন্তু জিএম কাদের সাহেব। ফলে বিএনপি যদি এই সুযোগটা হারিয়ে ফেলে, জিএম কাদেরের জাতীয় পার্টি, সেখানে দেখবেন শামীম হায়দার পাটোয়ারি নামে যে তরুণ মহাসচিব আছেন, অত্যন্ত অত্যন্ত ভদ্রলোক এবং সত্যিকার অর্থে একজন মানে ভদ্র রাজনীতিবিদ হিসাবে রাষ্ট্রের অনেক মানুষ তাকে কিন্তু ভালোবাসে। এরা কিন্তু অর্থাৎ আওয়ামী লীগের পরে দ্বিতীয় জায়গাটা কিন্তু জাতীয় পার্টি দখল করবে, সেভাবেই যাবে। তারেক রহমানের দল কিন্তু ছিটকে পড়বে। এখন তারেক রহমান যদি ক্ষমতায় থাকা অবস্থায় এগুলো না বোঝেন, আমাদের আর কি করার আছে। বন্ধুরা, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে একটু বেশি আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। আপনাদের উৎসাহে কিন্তু এই অনুষ্ঠানগুলো করি। সব সময় সাথে থাকবেন। যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যদি বাংলাদেশ একটা আবার আগের জায়গায় ফিরে যাক, অন্তত অর্থনৈতিকভাবে ঘৃণা থেকে সম্প্রীতির জায়গায় ফিরে আসুক, তাহলে আপনারা আমার কথাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিবেন। বিশেষ করে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমরা কিন্তু আবার একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা বঙ্গবন্ধু সৈনিকরা, বঙ্গবন্ধু এই দেশটা তৈরি করেছেন, আমাদের কাছে কিন্তু এই রেসপন্সিবিলিটিটা গড়ায় যে আমরাই আবার রাষ্ট্রটাকে সঠিক জায়গায় নিয়ে যাব। এই রেসপন্সিবিলিটি তো জামাতের নাই, অন্য কোনো দলের নাই, সিপিবির নাই। এই রেসপন্সিবিলিটিটা আমাদের দুর্ভাগ্য হোক, আমাদের সৌভাগ্য হোক, বঙ্গবন্ধু রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে আমার কাঁধে, আপনার কাঁধে পড়েছে। আমরা সেই কাজটা করার চেষ্টা করছি এবং এই জায়গায় আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাকে কিন্তু এই বক্তব্যগুলো রাখতে সাহসী করে, উদ্দীপ্ত করে এবং শক্তি জোগায়। দ্রব্যমূল্য নিয়ে কিছু বলুন। দ্রব্যমূল্য নিয়ে তো আমি বারবার বলছি যে শুধু দ্রব্যমূল্য না, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। কিছুদিনের মধ্যে দেখবেন যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, 1 থেকে 2 বছরের মধ্যে যদি এই অবস্থা চলতে চায়। এখন এই দুর্ভিক্ষ তো মানুষ নিজেরাই ডেকে নিয়ে এসে, 2024-এর জঙ্গিদের সাথে তারা অনেকেই গেছে। তারা যদি এখন যত তাড়াতাড়ি তারা তাদের চিন্তা সংশোধন করে, শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি ডেকে আনে, তত তাড়াতাড়ি এটা থেকে তারা মুক্ত হবে। না হলে এটা চলতে থাকবে। এটা তো তারেক রহমানের সরকারের, তো আমি সবসময় বলেছি যে এই সরকারের সবকিছু সক্ষমতা থাকতে পারে, অর্থনৈতিক উন্নয়ন করার কোনো সক্ষমতা তারেক রহমানের নাই। বন্ধুরা ধন্যবাদ। অনেক রাত হয়ে গেল। আপনারা আবার আগামীকাল রাত 9টায় দেখা হবে আপনাদের সাথে। এর মাঝেও আমি আরো প্রোগ্রাম করি, সে সবগুলোতে আপনাদের ডাকি না। এই বিশেষ করে বাংলাদেশ সময় রাত 9টায় শেখ হাসিনার জন্য যে প্রোগ্রামটা করি, এটাতে আপনারা সাথে থাকবেন। যত বেশি সাথে থাকবেন তত আমি উৎসাহিত হব এই কথা বলার জন্য। আমাদের উদ্দেশ্য কিন্তু শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা।